গল্পের নাম বন পিঞ্চল, লেখিকা আরোহী নূর, পর্ব সংখ্যা 38। আয়শা মাহি ফোন হাতে প্রবেশ করেছে মাহির বাড়িতে। ওগুলোতে ভিডিও আর রেকর্ডার অন, এমনভাবে ওরা হাতে ফোনগুলো ধরেছে যাতে মাহি বুঝতে পারে না ওর বিরুদ্ধে আয়শা আঁকি কী বন্দি করে এসেছে। মাহি আয়শা আর আঁকিকে ওর বাড়িতে দেখে অনেকটা আশ্চর্য হয়। মাহি একাই এখন আয়ানদের বাড়িতে রাজত্ব করছে ওর সম্পত্তি দাবিতে। বেশ চিন্তাভাবনা করে নিয়েছে বাড়িটা হাতে এলেই ভাঙিয়ে বড় বাংলো বানাবে। কিন্তু হঠাৎ সেখানে আঁকি আয়েশাকে দেখে ভ্রুযুগল কুঁচকালো মাহি। সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে ওদের দিকে প্রশ্ন চলল, তোরা এখানে? ওর উত্তর আঁকি বলল, হ্যাঁ আমরা। কি পেয়েছিস তুই? তোর সাহস হলো কী করে আয়নের সাথে ছলচাতুরি করে আমাদের বাবার সম্পত্তি নিজের নামে করে নেওয়ার? বেশ করেছি। তোদের সমস্যা কী এতে? তুই কি মনে করেছিস তুই সব কিছু পেয়ে যাবি? আয়ন জেল থেকে ছুটে গেছে আর কালকে কোর্টে আসছেও। তুই সম্পত্তি পাবি না। ওই তুই যে নার্সকে ভাড়া করেছিলিস সব কিছুই মুখ ফুটে টর করে বলেছে তোর বিরুদ্ধে। কি ওই ছোট লোকটার এত বড় সাহস আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়? ছাড়বো না আমি ওকে, তবে ওর সাক্ষ্যতে তেমন কিছু হবে না। আয়ন তো অপরাধী হিসেবে এখনও চিহ্নিত। তোমাদের কাছে এখনও ওর কোনো উপযুক্ত প্রমাণ নেই যে ওই নার্সকে আমি টাকা দিয়ে কাজটা করেছি। তাছাড়া আয়নও যে আমাকে সজ্ঞানে সম্পত্তি দেয়নি তারও কোনো প্রমাণ নেই কোর্টে হাজির করার মতো। হা হা, দেখো সব কিছু আমি করলাম, কিন্তু তোরা কেউই আমার কাছে কিছুই করতে পারবি না। তোর কি মনে হয় তুই বেঁচে যাবি? অবশ্যই বেঁচে যাব। এত কিছু আমি করেও এখন জয়টা আমারই হবে। হা হা, আমি সব পাবো। আসলে জানিস, তোরা কিছু পেতে হলে আমার মতো মাস্টার মাইন্ড হতে হয় না, যা তোরা কেউই নয়। হা হা হা, দেখে নেব মাহি তোকে। কথাটা বলে আঁকি আয়েশা দুজন স্বাভাবিকভাবে চলে যেতে নেয়। মায়ের সন্দেহ হয় অনেকটা। এই দুজন মায়ের কাছে এসে এত কিছু শোনার পরও স্বাভাবিকভাবে চলে যাওয়ার মেয়ে না। অন্যদিন হলে মায়েকে এত কাছে পেয়ে মায়ের এত বাজে কথা শোনার পরও ওর ওপর হাত না তুলে যেত না। দুজন চলে যেতে নিলে সন্ধ্যের বসে মাই কর্কশ গলায় গার্ডদের ডাকে, গার্ড এদের আটকাও, এরা যেন বাড়ির বাইরে না যেতে পারে। দুজনকে ধরে মেরে আদামরা করে বেঁধে নিয়ে এসো আমার সামনে। মায়ের কথায় আয়শা আঁখি হতভম্ব হয়ে ওর পানে তাকায়। মাই তেজি গলায় বলে ওঠে, তোরা কি ভেবেছিস? আরে তোদের সাথে ছোট থেকে বড় হয়েছি, তোদের রক্তে রক্তে চিনা আমার। জানি না ঠিকভাবে, তবে এটা জানি নিশ্চয়ই আজকে দুজন আমার বিরুদ্ধে বড় কোনো মতলব করে এখানে এসেছে। আর পুরো মতলব হতে এখন ভালো মানুষের বেশে চলে যাচ্ছিস। দ্বারা যাওয়াচ্ছি তোদের, হয়তো আমার হাতেই তোদের মৃত্যু লেখা। গার্ডদের বাচ্চারা ধরো ওদের। গার্ড চারজন চারদিকে এগিয়ে এলো আঁখি আয়েশাকে ধরতে। পাশে রাখা ছিল মায়ের কিছু মদের খালি বোতল, হয়তো ফেলে দেওয়ার জন্য বক্সে করে এখানে এনে রাখা হয়েছিল। আঁখি ওখান থেকে 2টা বোতল উঠিয়ে সামনে দুজন গার্ডদের মাথার পর ভেঙে দিল। তারপর আরও একটি বোতল হাতে নিয়ে আয়েশাকে সাথে করে ছুটতে লাগলো 3জন গার্ড, ওদের পিছনে এমনকি মাহিও। আয়শা ঝটপট ওই রেকর্ডার ভিডিওটা যাকে যাকে আর যেখানে যেখানে পারিস সেন্ড কর। আমাদের বাড়ির লোক, বন্ধু বান্ধব কেউ যেন বাদ না পড়ে। হয়ে গেছে সেন্ড করা, এখন পালা। পালাতে পালাতে দুজন বেশ হয়রান হয়ে পড়ে। আঁকির মাথা ক্ষণিক ঘুরতে শুরু হয়েছে, তবে তা অনুমান করতে দিচ্ছে না আয়েশাকে। গার্ডদের চোখের আড়াল হয়ে একটু ঝোপের পিছনে লুকিয়ে পড়েছে দুজন। আঁকি লোকগুলো তো আশেপাশে ঘুরঘুর করছে, এখান থেকে বেরোবো কী করে? আমার মনে হয় বাড়িতে ফোন করে কাউকে আনা দরকার। তুই ডক্টর আদিত্যকে ফোন কর, আমি পুলিশকে ফোন করে এখানে আনি। আঁকি ফোন করে পুলিশকে সব কিছু বলে জায়গায় ঠিকানা অনুযায়ী আসতে বলে। এদিকে আয়েশা কথাটা আদিত্যকে বললে আদিত্য অস্থির হয়ে পড়ে। তখন আয়ানের সাথে ছিল উকিলকে নিয়ে কিছু কথা বলতে। তখনই ফোন আসে। আদিত্য আর দেরি না করে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে। নোমানকে আর তাজবীরকেও ফোন করে ওখানে আসতে বলে। আয়ান আদিত্যের কাছ থেকে বিষয়টা জানতে পারে, নিজেও অস্থির হয়ে আদিত্যের সাথে আসে। একে আয়েশা হঠাৎ লক্ষ্য করে লোকগুলো সেখানে নেই, তাই সুযোগ বুঝে বেরোতে নিলে হুট করে মাহি প্রকট হয় সামনে। পিছনের 2টি গার্ড আয়েশা মাহি ওপর দিকে ছুটতে নিলে ওদিক থেকে ওদের আরও একজন গার্ড এগিয়ে এলো। তাকে আবারও দুদিক না ভেবে হাতে থাকা কাচের ওই বোতল সামনে থাকা গার্ডের মাথায় ফাটিয়ে পালাতে লাগলো আয়েশাকে নিয়ে। তখনই আঁখি গুলির শব্দ শুনতে পেল। পাক ফিরে তাকিয়ে দেখে আয়েশা পায়ে ধরে রাস্তার পরে কাতরাচ্ছে। আঁকি এসে ওকে উঠে বসালো, নিজের বুকের সাথে এঁটে ধরলো ওকে। ওর যন্ত্রণা ব্যথিত হয়ে ওকে তোলার চেষ্টা করতে লাগলো। এবার
মায়ের গার্ডের কাছ থেকে বন্দুক নিয়ে গুলি করেছে আয়েশার পায়ে। আঁখি আয়েশাকে তুলতে নিয়েছে, এদিকে আয়েশা বলছে, আঁখি তুই পালা, প্রাণ থাকতে তোকে ছেড়ে পালাবো না। মাহি এবার হাসতে হাসতে ওদের দিকে এগিয়ে এলো। অনেক তেজ না তোদের, হা হা, আমার সাথে চালাকি, পালিয়ে বাঁচবে কোথায়? তা আয়েশা, তোর পায়ে কেন গুলি করেছি জানিস? তোকে পারলে তো একদম মাথায় গুলি করতে পারতাম, তবে তা করবো না, তোদের তো তিল তিল করে মারবো। গার্ড আয়েশাকে নিয়ে গিয়ে ওকে কোনো জঙ্গলে ফেলে দাও, আর ওই আঁখিকে তো আমি দেখছি। গার্ডগুলো আয়েশার দিকে এগিয়ে আসলে আয়েশা ঢাল হয়ে আঁখি তেজি গলায় বলে ওঠে, যতক্ষণ প্রাণ আছে আয়েশা কিছু হতে দেবো না। বলিষ্ঠ দুজন গার্ড আঁখি যথেষ্ট টক্কর দেওয়ার যথেষ্ট করছে নিজের জানা কৌশল দিয়ে, কিন্তু পারছে না, তবু হার মানছে না। আয়েশার গায়ে এখন অবধি ছুতেও দেয়নি ওদের। হঠাৎই আয়েশা আঁখি বলে চিৎকার করলে আঁখি ভীষণ তাকাবে, তখন শক্ত কিছুর বাড়ি পড়ে ওর মাথায়। মাহি অনেক বড়সড় একটা লাঠি দিয়ে আঘাত করেছে আঁখিকে। এক মুহূর্তের জন্য আঁখির যেন পুরো পৃথিবী ঘুরতে শুরু হয়, চোখে ঝাপসা দেখতে শুরু করে। কেউ কিছু বুঝে ওঠার আগে মাহি আঁখির মাথায় আরেকটা প্রহার করে আঁখি রাস্তায় লুটিয়ে পড়ে। আয়েশা আঁখি বলে বলে চিৎকার করে কাঁদছে। আঁখি চোখ মেলে ওকে দেখার চেষ্টা করছে, শুধু চোখের ঝাপসা আবরণের ফাঁক দিয়ে আয়েশাকে দেখতে পাচ্ছে। দুই হাত ধরে দুই গার্ড ওকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে। আঁখি অনেক চেষ্টা করছে উঠে যেতে, কিন্তু পারছে না। হাত বাড়িয়ে শুধু কাপা ঠোঁটের নাম নিচ্ছে আয়েশা। গার্ডগুলো ওকে নিয়ে যেতে ব্যস্ত। আয়েশা শুধু আঁখি নামে চিৎকার করছে, নিজেকে ছাড়ানো অসীম চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে বারবার। আঁখি কাকুতি ভরা কণ্ঠে অনেক কষ্ট করে আওয়াজ ফুটিয়ে মাইকে বলছে, ছেড়ে দে আয়েশাকে, তুই আমাকে মারতে চাস মেরে ফেল, আয়েশাকে ছেড়ে দে শুধু। হুম, তা তো আর হবার নয়, না আমি আয়েশাকে ছাড়বো না তোকে। আয়েশার কাম তামাম আমার লোক করে দেবে, আর তোরটা না হয় আমি করি। কথাটা বলে মাহি রিভলভারটা আঁখির দিকে তাক করে। আঁখির চোখ বন্ধ করে নেয়। ওর মা, বাবা, ভাই, আয়েশা, আয়ান, মীরার মা সবার সাথে কাটানো কিছু মধুর স্মৃতি ওর মস্তিষ্কে ধরা দেয় অল্পতে। শেষবার যেন আদিত্যের গম্ভীর মুখখানি ওর চোখের সামনে ভেসে ওঠে। তবে বাস্তবে যে শেষবারের মতো ওকে দেখতে বড্ড ইচ্ছে হচ্ছে আঁখির, হয়তো তা সম্ভব নয়, এমনই এক অনুভূতি আঁখির ভিতর কাজ করলো। কাঁপতে থাকা ঠোঁটে কিছু কথা ফোটালো এবার আঁখি। আয়েশা, পারলে আমায় ক্ষমা করিস, আল্লাহকে রক্ষা করুন, কবুল করুন আমায় রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহি আঁখির উপর গুলি চালিয়ে দিতে যাবে, তখনই একটা গুলি লাগে মাহির হাতে। মাহি ছিটকে পড়ে রাস্তায়। সামনে তাকিয়ে দেখে পুলিশ, এমনকি আদিত্য, আয়ান, নোমান, তাজবীর সবাইও। পুলিশ এসে মাহিকে অ্যারেস্ট করে। এদিকে আয়েশা অবরত চিৎকার করছে, গার্ডরা বেশি দূরে এগোনো নিয়ে যেতে পারেনি ওকে। তাজবীর, নোমান সেদিকে ছুটলো, সাথে কিছু পুলিশও। আদিত্য আর রায়ান ছুটে আসলো আঁখির কাছে। আদিত্য অস্থিরতায় বেশি টান দিয়ে আঁখিকে উঠিয়ে নিজের বুকের সাথে লেপ্টে দিল। আঁখিকে গালে হাত দিয়ে ওকে জ্ঞানে রাখার চেষ্টা করছে। আঁখির মাথা ফেটে বেরিয়ে আসছে অনেক রক্ত, যা আদিত্যের ভয় বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। মিস আঁখি, জ্ঞান হারাবেন না, একথা বলেন আমার সাথে, আপনার কিছু হবে না বলছিলাম না? আমার কথা শুনতে কখনো শুনবেন না তো আমার কথা? দেখলেন আজ কী হয়ে গেল? কেন আপনি এমন বলেন তো? কি করব আমি আপনাকে নিয়ে? আপনার কিছু হয়ে গেলে কি হবে আমার ভেবেছেন একবার? আদিত্য নিজের মধ্যে নেই। আঁখির অবস্থা দেখে ক্ষণিক পাগলের ন্যায় আচরণ করছে। আয়ানও নিজেতে অটল থাকতে পারছে না। আদিত্য, আয়ান দুজনের চোখ বেয়ে বেরিয়ে আসছে অজস্র জল, তা শুধু আঁখিকেই নিয়ে। ভয় পাচ্ছে দুজনে, যদি আঁখিকে হারিয়ে যায় তবে আঁখির যেন এই সময়টাতেও বেশ চিন্তা হচ্ছে আদিত্যকে নিয়ে। কোনোরকম চোখ খুলে দিদার করতে চাইছে ওর কান্নারত চেহারায়। হাত তুলে মুছে দিতে বড্ড ইচ্ছে করছে আদিত্যের চোখের জল, তবে তা পারছে না। শুধু ধিমি কণ্ঠে একটা কথাই ফোটাতে সক্ষম হলো, আপনি এত কৃপণ কেন বলেন তো? কৃপণতা ছাড়েন আর ঠোঁট বাঁকিয়ে হেসে নিন। কথাটা আদিত্যের বুকে গিয়ে তীরের ন্যায় আঘাত করলে পুরো শরীর শিহরণের সৃষ্টি করলো। আঁখি তৎক্ষণাৎ জ্ঞান হারালো। আদিত্যকে চিৎকার করে বুকের সাথে মিশিয়ে নিল। আঁখি, না, আমি আপনার কিছু হতে দেবো না মিস আঁখি। আমি হাসবো, অনেক হাসবো, তবে আপনাকে সাথে নিয়ে। আপনার সাথে হাসবো, বুঝেছেন? আপনার সাথে নতুন করে বাঁচবো, শুধু আপনার সাথে। আয়ন কান্না করতে করতে বলল, ডক্টর আদিত্য, আমাদের দেরি করা উচিত নয়, আঁখিকে হাসপাতাল নিতে হবে। কথাটা বলে আয়ন আঁখিকে ধরতে নিলে আদিত্য ঝাপটি দিয়ে আয়নের হাত সরিয়ে দেয়। ছোঁবেন না ওনাকে, আপনার কোনো অধিকার নেই ওনার উপর। আজ আঁখির এই অবস্থা শুধু আপনার জন্য।
তবে ওকে আমি কিছু হতে দেব না। ওর আপনাকে কোনো দরকার নেই, কিন্তু ওকে আমার বড্ড প্রয়োজন। আদিত্য কোলে তুলে নিল আঁখিকে। আয়ান ড্রাইভ করছে আর আদিত্য আঁখিকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বসে আছে। হাত দিয়ে ধরে আছে আঁখির মাথা ফেটে রক্ত বের হওয়ার অংশতে, যাতে রক্ত বেশি না বের হয়। আয়ান হাওয়ার বেগে গাড়ি ছড়েছে। আয়েশাকেও গার্ডেরা কিছু করতে পারে না। নোমান তাসবিহ এতক্ষণ ওখানে পৌঁছে যায়, সাথে পুলিশও। তবে অতিরিক্ত রক্তক্ষরণে আয়েশা জ্ঞান হারায়। পুলিশ মাই ওর গার্ডগুলোকে নিয়ে যায়, আর তাসবিহ নোমান আয়েশাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বের হয়। হাসপাতালে সবাই চলে এসেছে এতক্ষণে। আদিত্য সবাইকে জানিয়ে দিয়েছে আঁখির ব্রেনে টিউমারের কথা। অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে আঁখিকে। ওর চিকিৎসা আদিত্য করেছে, আর ওর সার্জারি ওকে করতে হবে। আঁখির ব্রেন টিউমার উপর থেকে 2টি আঘাত পরপর মাথায় করা হয়েছে। এমন অবস্থায় এমন সার্জারি কেউ করতে চাইছে না। শহরের বেস্ট সার্জনদের একজন আদিত্য ছাড়া এত ক্রিটিক্যাল অপারেশন কেউ করতে সামর্থ্য হবে না। এদিকে আদিত্য এই প্রথমবার কোনো সার্জারি করতে ভয় পাচ্ছে। আঁখির দিকে তাকিয়ে যথারীতি ওর হাত পা কাঁপছে। কখনো কোনো সার্জারিতে অসফল হয়নি আদিত্য, কিন্তু এই প্রথম সার্জারির নামে ভয় করছে আদিত্যের মনে। ওটিতে ঢুকে আঁখির দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। স্যার, আমাদের খুব জলদি অপারেশনটা শুরু করতে হবে, কথাটা আরেকজন ডাক্তার বলল। আদিত্যের জন্য ঘোর কাটল তাতে। ধিমি পায়ে এগিয়ে গেল আঁখির পানে। ওর মাথায় নিজের কাঁপতে থাকা হাত বোলালো। অশ্রুসিক্ত কণ্ঠে বলল, চিন্তা করবেন না মিস আঁখি, আপনি আমার সাহস। আমি যখন আপনার বাঁচার সম্ভাবনা মাত্র কয়েকদিন ব্যবধানে 30 থেকে 40-এর উপরে আনতে পেরেছি, তবে আপনাকে বাঁচাতে সক্ষম হব, কারণ এই উপরওয়ালা শুধু আপনার সাথে না, আমার সাথেও আছেন। আদিত্য নিজেকে শক্ত করে সার্জারি করতে শুরু করলো। আশাগুলি বের করা হয়েছে, ওকে রক্ত দিয়ে রেস্টে রাখা হয়েছে। এদিকে বাইরে বসে সবাই কাঁদছে। নারায়ণ এক কোণে বসে অনেকটা শব্দ করে কাঁদছে। ঠিক সময়ে যদি আঁখির মর্ম বুঝতে পারতো, তাহলে আজ হয়তো এমনটা হতো না। বারবার তাকাচ্ছে ওটির দিকে। নিজের ভালোবাসার মানুষটা আজ মৃত্যুর মুখে, অথচ কিছু করতে পারছে না আয়ান। খুব অসহায় মনে হচ্ছে। পারছে মাপ করতে নিজেকে। আঁখিকে যে সর্বক্ষণ কষ্ট দিয়ে এসেছে আয়ান, আর সব কিছু মনে স্পষ্ট ধরা দিচ্ছে। চোখের সামনে ভাসছে আঁখির সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। মনে মনে শুধু একটা কথাই বলছে, আল্লাহ বাঁচিয়ে দাও ওকে, পারলে ওর পরিবর্তে আমার প্রাণটা নিয়ে নাও, তবু ওকে বাঁচিয়ে দাও। অনেক কষ্ট দিয়েছি আমি ওকে। ওর প্রায়শ্চিত্ত যে প্রাণ দিয়েও করা যাবে না। একটা কর্নারে বেঞ্চে বসে তাসবির কাঁদছে। বোনটা যে ওর প্রাণ প্রিয়। ওর কিছু হয়ে গেলেও তাসবিরের জীবনটাও যে শূন্য হয়ে যাবে। বাড়িতে যাবার পর সায়েদা দেখলো তাসবির ওকে সব কিছুতে ব্লক করে দিয়েছে। এতে অনেক খারাপ লাগা কাজ করতে লাগলো ওর মনে, সাথে অনেক অপরাধবোধও আছে। আসলে ও তখন বুঝতে পারেনি যে ও কত বড় অপরাধ করে ফেলেছে। হয়তো এবার এর জন্য অনেক পস্তাতে হবে ওকে। এমনি এক যথার্থ ব্যর্থতা অনুভূতি কাজ করছিল সায়েদার ভিতরে। তখন জানতে পারলো আঁখির হাল। তারপর কাঁদতে কাঁদতে সবার সাথে চলে আসলো। এখনও চোখের জল ফেলছিল সায়েদা। হঠাৎ নজর গেল তাসবিরের উপর। তাসবিরকে কান্না করতে দেখে সায়েদার খারাপ লাগার পরিমাণ আরও বেড়ে গেল। তাই উঠে আসলো ওর পাশে। তাসবিরের ঘাড়ে সহানুভূতির হাত রাখলে তাসবির পাক ফিরিয়ে তাকালো সায়েদার পানে। ওকে দেখতে কেমন ঘৃণা কাজ করতে লাগলো তাসবিরের মনে। যা ওর চোখের দিকে তাকিয়ে সায়েদাও আন্দাজ করতে সমর্থ হলো। তাসবির আর ওখানে বসলো না, চট করে উঠে চলে গেল সেখান থেকে, সায়েদাকে এক প্রকার অবহেলা করে, যা সায়েদার মনে ব্যথার জ্বর সৃষ্টি করলো। চোখের সীমানা পেরিয়ে অজস্র জল নেমে এলো। সবাই কান্নায় মগ্ন। তখনই সবাইকে অবাক করে দিয়ে সেখানে প্রবেশ করলেন আঁখির বাবা, সাথে ওর মা, দাদু আর দিদু ভাই। ওনাদের চোখে মুখে কান্নার ঝলক স্পষ্ট। ফয়সাল খানের অবস্থা অনেকটা নাজেহাল বোঝাই যাচ্ছে। অস্থির শরীরের অঙ্গভঙ্গি, তেজি গলায় সবাইকে জিজ্ঞেস করতে লাগলেন, আমার মেয়ে কোথায়? কি হয়েছে আমার মেয়ের? তাসবির ছুটে এসে জড়িয়ে ধরল ওর বাবাকে। তারপর হাউমাউ করে কাঁদতে লাগলো। তাসবিরই সব বলেছে ওর বাবাকে। বাবা, আমাদের ছুটকি আজ ওই ওটি রুমের মৃত্যুর সাথে লড়াই করছে বাবা। ও আমাদের থেকে সব লুকিয়ে গেছে, একাই লড়ে গেছে বাবা আমাদের ছুটকি। সেদিন তো কাপড়ে মুড়ে নার্স ওকে আমাদের কোলে তুলে দিয়েছিলেন। কোলে নিয়ে কত আদরই না করতাম, তা বলে কখনো শেষ করতে পারবো না। পিঠে চড়িয়ে ঘোড়া হয়ে পুরো বাড়ি ঘুরতাম। এখনো মনে আছে, ছোট ছোট পোকা দেখে ভয় পেত, আরশোলা দেখলে তো বিছানা থেকেই নামতো না। কত বিরক্ত করতো আমায়। যখন অতিরিক্ত বিরক্ত হয়ে কান মুড়ে দিতাম, তখন নাক ছিটিয়ে বলতো, ভাইয়া, তোকে বুড়ো বউ বিয়ে করাবো। সারাদিন কত হইহুল্লোড় করতে আমার বোনটা।
আর আজ ওই ওটি রুমে রক্তমাখা অবস্থায় শান্ত হয়ে পড়ে আছে। সামান্য অন্ধকার দেখে ভয় পাওয়া আমাদের ছুটকি মৃত্যু যন্ত্রণার সাথে একাই লড়াই করছে। এতদিন কাউকে কিছু জানতে দেয়নি। কি করে পারলো বাবা ওইসব করতে? কোথা থেকে পারলো এত সাহস জোটাতে? কেন বললো না আমাদের কিছু? কেন বাবা? কখন এত বড় হয়ে গেল আমাদের ছুটকি? তাজবীরের কথায় সকলের কান্নার বেগ আরও বেড়ে গেল। ফয়সাল খান ছেলেকে জড়িয়ে ধরে কণ্ঠে গভীরতা ফুটিয়ে বললেন, এবার আমার মেয়েকে লড়াই করতে শিখিয়েছি আমি। আমার মেয়ে কোনো লড়াইকে কখনো হার মানবে না। আমার আঁখি দুর্বল না। ওই মৃত্যুর সাথে লড়াই করার ক্ষমতা আল্লাহ ওকে দান করবেনই ইনশাআল্লাহ। তবে ওর সাথে এমন করা লোকগুলোকেও আমি ছাড়ব না। ফয়সাল খান এবার ছেলেকে ছাড়িয়ে আয়নের দিকে তেড়ে গিয়ে ওকে মারতে শুরু করলেন। সবাই এসে ফয়সাল খানকে আটকালেন। আয়ন কিছুই বলছে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আজকে যে নিজের করা সকল ভুল অক্ষরে অক্ষরে অনুমান করতে সক্ষম আয়ান, তাই হয়তো এর সাদা হিসেবে সবকিছু মাথা পেতে নেওয়ার সাহসটা ওর মধ্যে চলে এসেছে। ফয়সাল খান গর্জে উঠে বলেছেন, ছাড়বো না আমি তোকে আয়ান। তোর জন্যই আজ আমার মেয়ের এই অবস্থা। তোর জন্য আমি আমার কলিজার টুকরোর মুখ 3 বছর দেখিনি। ওকে বলেছিলাম রাস্তার কুড়ো মাথায় তুলিস না, শুনিনি আমার কথা, যার পরিণামস্বরূপ আজ ওই ওটিতে পড়ে আছে ওইভাবে। আমার মেয়ের কিছু হয়ে গেলে ছাড়বো না আমি তোকে, জীবন্ত মাটিতে পুঁতে দেবো, ছাড়বো না তোকে। আর এই মাহিকেও ছাড় দেবো না, ওকে সব অক্ষরে অক্ষরে শোধ করতে হবে একদম, ছাড়বো না কাউকে।